কোম্পানির ওয়ার্কিং টাইমে অফিসে প্রত্যেক এমপ্লয় নিজের কাজে ব্যস্ত, আর তখনই বসের লাশ অফিসের ওয়াশরুম থেকে উদ্ধার হয়। না রয়েছে কোনো খুনের প্রমাণ, না রয়েছে কোনো ধস্তাধস্তির চিহ্ন। এটা আকস্মিক মৃত্যু নাকি খুন? আর যদি খুন হয়ে থাকে তাহলে সিসিটিভিতে নিশ্চয়ই ধরা পড়ত, কিন্তু তেমন কিছু তো নেই। তাহলে মৃত্যুর রহস্য কি? আজ চ্যানেলের পক্ষ থেকে রইল একটা মাস্টারপিস থ্রিলার মুভি, গোলাম। ভিটেক কোম্পানির অফিসে প্রতিদিনের মতো এমপ্লয়িরা একে একে আসতে শুরু করেছে। কোম্পানিতে মাত্র 15 থেকে 16 জন কাজ করে। ওয়াচম্যান রিসেপশনিস্ট মীরার কাছে এসে বাগানে চেঞ্জ করা নতুন পাইপের বিলটা দেয়, যেটা আজকেই চেঞ্জ করিয়েছে। তখনই ফ্রিল্যান্সার অরবিন্দ অফিসে মিটিংয়ের জন্য এসে বসলো। অফিসে বস তখন এসে পৌঁছয়নি, আর বস না থাকলে যা হয় আর কি, ওই সবাই কাজে ফাঁকি দিয়ে গল্প করছিল। লুনা নামের এক এমপ্লয়ি কাজের থেকে বেশি চিপস আর বিস্কুট খেয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে টেবিলের পাশে রাখা ডাস্টবিন প্যাকেটে ভর্তি করে ফেলল। মীরা সিসিটিভি ক্যামেরায় এমডি আইজ্যাক জনের গাড়ি অফিসে ঢুকতে দেখে মীরা সবাইকে ইশারা করলে কাজে লেগে পড়ে। জন অফিসে ঢুকে দেখে একজন এমপ্লয়ি বিবেশ এখনো আসেনি। তিনি মীরাকে কেবিনে ডেকে বিবেশের কথা জিজ্ঞেস করলে জানায় বিবেশ কাল রাতে ওভারটাইম করেছিল, সেই জন্য আজ আসতে দেরি হচ্ছে। কিন্তু জন কাউকে ওভারটাইম করতে প্রেশার দেয় না, তাই বিবেশকে জানিয়ে দিতে বলল সে যেন টাইম মেনটেন করে। কথায় কথায় সে মীরার হেলথের ব্যাপারেও জিজ্ঞেস করে, কারণ সে কাজের থেকে বেশি প্রায়োরিটি এমপ্লয়ীদের হেলথের উপর দিত। বিবেশ একটু দেরি করে হলেও অবশেষে অফিসে চলে আসে। মীরা অরবিন্দকে মিটিংয়ের জন্য গ্রুপ লিডার রাজীবের কাছে নিয়ে গেলে রাজীব আরেক এমপ্লয়ি ফয়াজকে নিয়ে কনফারেন্স রুমে আসে। কাজের ফাঁকে সেবাস্তিয়ান, অ্যালবার্ট এবং নিনা টি ব্রেক নিলে জনের জামায় কফির দাগ লেগে যাওয়ায় সেটা ধুতে ওয়াশরুমে যায়। ইতিমধ্যে অফিসের কাজের মাসে সিন্ধু ভ্যাকিউম ক্লিনার দিয়ে অফিস পরিষ্কার করার কাজ শুরু করে। কিছুক্ষণ পর সেবাস্তিয়ান, অ্যালবার্ট আর নিনা ফিরে কাজে বসল। তখনই রাজীব মিটিংয়ের মাঝে একবার ফোন চেক করলে দেখে অফিসের অন্য এক বস গিবসন স্যার এর ফোন এসেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পায়নি। ফোন তুলে সে জানায় জনের সাথে তার কিছু কথা আছে, কিন্তু অনেকবার ফোন করলেও জন রিসিভ করেনি। রাজীব কনফারেন্স রুম থেকে বেরিয়ে জন স্যারকে এই কথা জানাতে গেলে দেখে স্যার কেবিনে নেই। একজন বলল স্যার তো ওয়াশরুমে ঢুকেছিল। সেই মতো রাজীব ওয়াশরুমের দরজা বারবার নক করলেও ভিতর থেকে কোনো রেসপন্স আসে না, দরজাও ভিতর থেকে বন্ধ। রাজীব তাই ঘাবড়ে যায়। সেবাস্তিয়ান ছুটে ওয়াচম্যানের থেকে ওয়াশরুমের চাবি নিয়ে আসে। তার দরজা খুলেই দেখে ভিতরে জন স্যার মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে এবং মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সহ ফরেন্সিকের লোক অফিসে পৌঁছে যায়। এসিপি সন্দীপ ইনভেস্টিগেশন করতে শুরু করলো। ফরেন্সিকের ডাক্তাররা লাশ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে গোটা অফিস খুঁটিয়ে দেখতে থাকে। সন্দীপকে জানায় লাশ ঠান্ডা হয়ে গেছে, মাথার পিছনের আঘাত ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরে কোনো বিষও পাওয়া যায়নি। ড্রয়ারে পাওয়া ওষুধ থেকে জানা যায় তার ফুসফুসে রোগ ছিল, ফলে শ্বাস নিতে সমস্যা হওয়ায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আঘাত পেয়ে মারা যায়। আর বাকি ডিটেলস পোস্টমর্টমের পরেই জানা যাবে। ইতিমধ্যে ফরেন্সিক থেকে জনের লাশ নিয়ে যায়। সন্দীপ মেকানিক ডেকে দরজার লক খুলিয়ে দেখল, কিন্তু সেটার সাথেও কোনো রকম হাতাহাতি হয়নি। সিসিটিভি ফুটেজ চেক করলে জনকে বাথরুমের দিকে যেতে দেখা যায় এবং বাকি এমপ্লয়িরাও নর্মালি কাজ করছিল, কিন্তু কোনো ফুটেজে ওয়াশরুমের দরজা দেখা যাচ্ছিল না। জন ছাড়া কারোরই বাথরুমে ঢোকার কোনো প্রমাণও নেই। পুলিশ জনের পার্সোনাল লাইফ ইনভেস্টিগেট করতে এরপর শুরু করলো। জানতে পারলো যে জনের 2টো বিয়ে এবং 2বারই ডিভোর্স হয়ে গেছিল। কোনো সন্তান নেই আর সে একা থাকতো। তার এক ভাই আছে, নাম হলো ইভান, কিন্তু সে আমেরিকায় আছে। তবে অদ্ভুত ব্যাপার, সব রকম পরীক্ষা করে নেওয়ার পরেও কোনো রকম প্রমাণ খুঁজে পাওয়া গেল না। কনস্টেবল সন্দীপকে বলে এটা আকস্মিক মৃত্যু, বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। কিন্তু সন্দীপ এটা মানতে রাজিই নয়। তার পুরোপুরি বিশ্বাস খুনটা ঠান্ডা মাথায় প্ল্যান মাফিক করা হয়েছে। সন্দীপ অফিসের সকল স্টাফদের জিজ্ঞেস করে জন যখন বাথরুমে পড়ে গেছিল তখন কি কেউ আওয়াজ পেয়েছিল। রিসেপশনিস্ট মীরা জানায় তখন সিন্ধু আন্টি ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করছিল, তাই সেটার আওয়াজে কিছু শোনা যায়নি। অফিসের ওয়াচম্যানকেও জিজ্ঞেস করে, তবে সন্দেহজনক কোনো তথ্যই জোগাড় করতে পারে না। একে একে সমস্ত স্টাফদের কেবিনে ডেকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কিছুই ইনফরমেশন আসে না। সবার ব্যাগ চেক করার সময় নিনার ব্যাগ থেকে ঘুমের ওষুধ পাওয়া যায়। জিজ্ঞেস করলে জানায় তার ঘুম আসতে চায় না, তাই ওষুধগুলো খেতে হয়।
তবে সেটা ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে নয়, বরং লোকাল মেডিকেল স্টোর থেকে আগের সপ্তাহে সে কিনেছে। পুলিশ জনের মৃত্যুর সাথে এই ওষুধগুলোর কোনো লিঙ্ক থাকার সন্দেহ করে, তাই সন্দীপ এক কনস্টেবলকে নিনার এলাকার সেই মেডিকেল স্টোর খোঁজার কাজে লাগিয়ে দেয়। অফিসে ততক্ষণে জনের পার্টনার গিবসনও চলে এসেছিল। সন্দীপ তাকে জিজ্ঞাসা করে, জন তো আর রইল না, তাহলে এই কোম্পানির পরবর্তী পার্টনার কে হবে? গিবসন জানায় জন আগেই তার অবর্তমানে নিজের ভাই ইভানকে লিগালি পার্টনার হিসেবে লিখে গেছিল। গিবসন দুবাইতে বেশিরভাগ সময় কাটায়, কারণ তার বেশিরভাগ বিজনেস ওইখানেই। গিবসনের পার্সোনালি শত্রুতা এবং অর্থের কমতি দুটোর কোনোটাই ছিল না, তাই তার উপর সন্দেহ করার মতন কিছুই খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর সন্দীপ স্মোক করার জন্য পার্কিংয়ে আসলে অরুণ নামের এক এমপ্লয়ের গাড়িতে একটা ক্যান্ডি স্ক্র্যাচ দেখতে পায়। মনে পড়ে যায় এইরকম স্ক্র্যাচ সে আগে কোথাও দেখেছিল। ডক্টর কুরিয়াকোসের চেম্বারে যখন গেছিল তখন কাজের মাসির মেয়ে গাড়িতে এরকম ললিপপের স্ক্র্যাচ এঁকেছিল। তখনই কনস্টেবলের কল আসলে জানায় নিনা মিথ্যে কথা বলেছে। মেডিকেল স্টোরে সে ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধগুলো কিনেছে, আর প্রেসক্রিপশন লিখেছে ডক্টর কুরিয়াকোস। সন্দীপ অরুণকে জিজ্ঞেস করলে জানতে পারে তার ছেলে এইরকম স্ক্র্যাচ করেছে, কিন্তু ডক্টরের কাজের মাসির বাচ্চা মেয়েটা এইরকম ললিপপে স্ক্র্যাচ করে যেটা সে আগেও দেখেছে। নিনা আর অরুণের ডাক্তারের নাম লোকানোর কারণ জানার জন্য সন্দীপ প্রত্যেকের ফোন আরও একবার চেক করে। ফোন চেক করার পর দেখে অফিসের এমপ্লয়িরা কখনো একসাথে বা কখনো আলাদাভাবে ডক্টর কুরিয়াকোসের কাছে যেত। ফলে সন্দীপ যায় সেই ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তারের সাথে অনেক মাস আগে একটা কেসের কারণেই তার পরিচয় ছিল। সন্দীপ ডক্টরকে ভিটেক কোম্পানির এমপ্লয়ীদের আসার কারণ জিজ্ঞেস করে। ডক্টর বলে তার পেশেন্টদের পার্সোনাল ডিটেলস জানা তার কাজ নয়। তখনই জনের মৃত্যুর খবর দিলে ডাক্তার শকড হয়ে বলে, সেই আইজ্যাক জন? সন্দীপ প্রশ্ন করে, আপনি ভিটেক কোম্পানির নাম শোনেননি, তার এমপ্লয়ীদের চেনেন না, অথচ ভিটেক কোম্পানির এমডি জনকে চেনেন? যাই হোক, আপনি না বললেও আমি ঠিকই এর মূলে কি রয়েছে খুঁজে বার করবই। এটা বলে উঠে চলে যেতেই যাবে, তখনই ডক্টর বলে, বসো সন্দীপ, তোমাকে কিছু কথা বলতে চাই। কিছু মাস আগে রিসেপশনিস্ট মীরা প্রেগনেন্ট ছিল। আমার স্ত্রী তার ট্রিটমেন্ট করছিল, সব কিছুই তার নর্মাল ছিল, কিন্তু একদিন স্ক্যান রিপোর্টে জানা যায় তার বাচ্চা 24 ঘন্টা আগেই পেটের মধ্যে মারা গেছে। অনেক কষ্টে কনসিভ করার পর মীরা এমন পরিণতির শিকার হলে ডিপ্রেসড হয়ে পড়ে। তখন ওয়াইফের কথায় তিনি মীরার কাউন্সিলিং শুরু করে। তার ব্লাড স্যাম্পল পরীক্ষা করালে জানা যায় তার রক্তে একটা অন্য রকমের ফরেন কন্টেন্ট পাওয়া গেছে, যেটা তার ডিএনএতে এফেক্ট করছিল। তবে এই কন্টেন্ট বা উপাদানের ব্যাপারে তেমন আমরা অবগত ছিলাম না, তাই রিসার্চ করতে শুরু করি। তারপর একদিন ভিটেকের অন্য দুজন এমপ্লয়িও আসে। তাদের একজনের মাথা ব্যথা ও অন্যজনের রাতে ঘুম আসে না। তাদেরও ব্লাড স্যাম্পল টেস্ট করলে সেই একই মিউটেশন পাওয়া যায়। একই কোম্পানির একই সময় ভিন্ন ভিন্ন ধরনের রোগের সিমটমস হওয়ায় একটু সন্দেহ হয়, তাই তিনি সব এমপ্লয়ীদের ডেকে পাঠান। প্রত্যেকের আলাদা কিছু না কিছু সিমটমস দেখা দিয়েছে, যেমন রাতে ঘুম না হওয়া, চুল ওঠা, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, নখ নষ্ট হয়ে যাওয়া, এছাড়াও নাক থেকে রক্ত পড়া ইত্যাদি। দুবাই থেকে ফিরলে স্যারকে বিষয়টা জানাবে তারা এই সিদ্ধান্ত নেয়। তখনই ডাক্তারের মনে পড়ে এই আইজ্যাক জন মেডিকেল ফিল্ডের ভি ফার্মা কোম্পানির কো-ফাউন্ডার। তো এরপর টেস্ট করালে প্রত্যেকের ব্লাড স্যাম্পল থেকে সেই ফরেন কন্টেন্ট পাওয়া যায়, অর্থাৎ অফিসে এমপ্লয়ীদের শরীরের মধ্যে তাদের অজান্তে এই কন্টেন্ট প্রবেশ করানো হচ্ছিল। তারপর অফিস থেকে জল, কফির স্যাম্পল আনিয়ে ল্যাবে টেস্ট করলে দেখা যায় ওগুলোর মধ্যেই আসল মিউটেশন ছিল। সেবাস্টিয়ান আর অ্যালবার্টকে দিয়ে অফিসের বসের ফাইল আনাতে বলি। তারা পেন ড্রাইভে সবকটা কপি নিয়ে আসে। সেইখানে একটা পাঞ্চ মেশিনের ব্লু প্রিন্ট দেখে আমার খটকা লাগে। অফিস ফাইলে এমন ব্লু প্রিন্ট আশা করিনি। কৌতূহলবশত এক বন্ধুকে দিয়ে এই ব্যাপারটা চেক করালে জানতে পারি এটা পাঞ্চ মেশিনের ব্লু প্রিন্ট নয়। এইখানে HMV ভাইরাস ও তার অ্যান্টিডোটের ইনফরমেশন ছিল। HMV ভাইরাস হলো হিউম্যান মিউটেশন ভাইরাস বা রেড ভাইরাস। এই ভাইরাসের অ্যান্টিডোট জল, কফি, বিস্কুটের দ্বারা দেওয়া হচ্ছিল। আর অ্যান্টিডোট কতটা কাজে দিচ্ছে সেটা জানতে মনিটর করার জন্য পাঞ্চ মেশিনটা বসানো হয়েছে। পাঞ্চ মেশিনের আদতে তৈরি এই মেশিনে সূক্ষ্ম নিডল রয়েছে, যেটা পাঞ্চ করার সময় অজান্তেই তাদের ব্লাড স্যাম্পল নিয়ে নেওয়া হতো। প্রতিদিনের স্যাম্পল কালেক্ট করে এমপ্লয়ীদের মধ্যেকার চেঞ্জেসগুলো রেগুলার মনিটর করা হতো। নিডলটা এতই সূক্ষ্ম যে কেউ পাঞ্চ করলে কিছু টেরও পেত না। অফিসে কর্মরত সাধারণ জীবনযাপনকারী মানুষগুলো, এমনকি একজন প্রেগনেন্ট মহিলাকেও সে ল্যাব র্যাটস হিসেবে ইউজ করত।
তাই জন্য কারোর শরীর খারাপ হলে ছুটির ব্যবস্থা করে দিত, যাতে সুষ্ঠুভাবে টেস্টিং চালিয়ে যাওয়া যায়। তাদের উদ্দেশ্য ছিল এই ভাইরাস পুরো দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, আর যখনই এই ভাইরাসের ক্ষতিকর প্রভাব সবার উপর পড়বে তখনই সকল মানুষকে রক্ষা করার জন্য ভি ফার্মা এই অ্যান্টিডোট লঞ্চ করবে। মানুষ তাদের এই অ্যান্টিডোটের উপর নির্ভরশীল হয়ে পড়বে, ফলে পুরোপুরি মেডিকেল ফিল্ডটা কবজা করে নেবে এই ভি ফার্মা। তাই ডক্টরের সাথে বাকি এমপ্লয়ি প্রমাণ জোগাড় করতে শুরু করে দেয়, যাতে জনকে হাতে নাতে ধরতে পারে। কিন্তু কিছু মাস আগে দুবাই থেকে ফিরে জন পাঞ্চিং মেশিন, কফি, জলের সমস্ত বোতল পাল্টে দিয়ে প্রমাণ লোপাট করে দেয়। অর্থাৎ তার এক্সপেরিমেন্ট পূর্ণ হয়ে গেছিল। কিন্তু এই এক্সপেরিমেন্টের কারণে অজান্তেই এই 13 জনকে সারা জীবন কোনো না কোনো রোগ নিয়ে বেঁচে থাকতে হবে, যেটার কষ্ট তাদের মৃত্যুর সাথেই সমাপ্ত হবে। সবাইকে সাময়িকভাবে চিকিৎসা করানো হয়। তারাও নিজেদের সামলানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা ভেঙে পড়ছিল। আস্তে আস্তে অ্যান্টিডোটের কারণে শরীরে প্রবলেমগুলো বেশি বেশি করে দেখা দিচ্ছে। তারপর হঠাৎ করে একদিন তারা নিজেদের প্রতি হওয়া এই অন্যায়ের বিচার নিজেরাই করবে বলে জানায়। আমি অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা শোনে না। আইন কানুনের উপর তারা বিশ্বাস রাখতে পারে না, কারণ জনের মতো বড় মানুষরা ঠিক আইনের হাত থেকে বেঁচে আসছে, তাই শাস্তিটা তারাই দেবে। তবে নিজেদের প্ল্যান নিয়ে আমাকে কোনো কিছুই জানায়নি। সন্দীপ বাড়ি ফিরে এসে কেসটা নিয়ে ভাবতে বসলো। কে এবং কিভাবে খুনটা করেছে সেটা কিছুতেই সে বুঝতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করে সন্দীপ কিছু একটা ভেবে ল্যাপটপ খুলে বসে। সিসিটিভি ডিটেলস চেক করার সাথে কিছু নোট ডাউন করার পর শেষে মুচকি হাসল। অর্থাৎ পুরো কেসটা তার চোখের সামনে একদম ক্লিয়ার। আসলে সেদিন 13 জন এমপ্লয়ি কোনো না কোনো সময় সিসিটিভির আড়ালে ছিল, এবং তাদের টোটাল টাইম ও জনের বাথরুমে ঢোকা থেকে মারা যাওয়ার টোটাল টাইম যোগ করলে মিলে যায়। অর্থাৎ এটা একজন নয়, বরং এতে 13 জনই যুক্ত আছে। আসলে তারা ডিসাইড করে নিয়েছিল তাদের সাথে যেটা ঘটেছে সেটার জন্য একটাই শাস্তি, মৃত্যু। এবার একটাই প্রশ্ন, কিভাবে? তারা একে একে জনের প্রতিটা গতিবিধির উপর নজর রাখতে থাকে। তখনই তারা জানতে পারে জন সিওপিডির পেশেন্ট। আরও দুটো লক্ষণীয় বিষয় যে জনের কেবিনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং সে অনেক বেশি পরিমাণে কফি খায়। বাথরুমে ঢোকার মুখেও কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এইরকমভাবে ছোট বড় নানান ইনফরমেশন জোগাড় করে তারা একসাথে একটা মিটিং রাখে। সেখানে রাজীবকে ডাকেনি, কারণ সে নিজের ক্ষতি হয়ে গেলেও জন স্যারের পক্ষপাতিত্ব করা ছাড়বে না। সেবাস্টিয়ান প্ল্যান বলতে থাকে, জন বাথরুমে থাকাকালীন 10% কার্বন ডাইঅক্সাইড এর ভেতরে ঢুকোতে পারলে যে কেউ 30 সেকেন্ডের মধ্যে মারা যাবে। আর জনের অলরেডি অ্যাস্তমা রয়েছে, তাই খুব দ্রুত মারা পড়বে। মারা গেলে বডিতে এমনি কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যায়, তাই আলাদাভাবে তার শরীরে কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলেও পোস্টমর্টম রিপোর্টে সেটা আসবে না। এরপর ঘটনার দিন সবাই প্ল্যান মাফিক কাজ করতে শুরু করে। প্রথমে ওয়াচম্যান নতুন বাগানের জন্য কেনা জলের পাইপটা লাগিয়ে পুরনো পাইপটা একটা বক্সের উপর রেখে সন্দেহ থেকে বাঁচতে নতুন পাইপ কেনার একটা বিল অফিসে জমা দেয়। এরপর অ্যালবার্ট তার গাড়িটা ঠিক কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার বক্সের সামনে পার্ক করে। বিবেশ সাইকেল নিয়ে অফিসে এসে ফোনে কথা বলতে বলতে সিসিটিভির আওতার বাইরে এসে অ্যালবার্টের গাড়ির উপর চেপে একটা বেলুনকে অর্ধেক কেটে ভেন্টিলেটরের মুখে ঢেকে দেয়। তারপর পুরনো পাইপটার সাথে বেলুনের মুখটা ভালোভাবে আটকে সেলোটেপ মেরে দেয়। বেলুনের অর্ধেক অংশ আর সেলোটেপটা পাশের আবর্জনার ড্রামে ফেলে দেয়, যেটা আবর্জনা পোড়ানোর জন্য কন্টিনিউ জ্বলছিল। তারপর ফোনে কথা বলতে বলতে সিসিটিভির নাগালে তারা চলে আসে। এই জন্য সেদিন বিবেশের অফিসে ঢুকতে লেট হয়েছিল। রাজীব যেহেতু এই প্ল্যানের অংশ নয়, তাই তাকে ব্যস্ত রাখাই প্রধান কাজ। মীরা ফ্রিল্যান্সারকে নিজেই কল করে ডেকে সেদিন মিটিং ফিক্সড করায়। সাথে ফায়াজও মিটিংয়ে যায়, যাতে আসল কাজ মেটার আগে কোনো রকমের রাজীব উঠে না পড়ে। এরপরেই সেবাস্টিয়ান, অ্যালবার্ট, নিনা চা বিরতি নেয়। তারা 5 মিনিট পরে জনের কেবিনে সিন্ধু মাসি কফি মেকারে নতুন কফির প্যাকেট ঢালার সময় মেশিনের মুখে একটা ছোট্ট কাগজের টুকরো ঢুকিয়ে দেয়। জন কফি খাওয়ার জন্য সুইচ অন করলে কফির প্রেসারে কাগজের টুকরো ছিঁড়ে যায়। ফলে কফি জনের জামায় এসে পড়লে জন দাগ ধুতে বাথরুমে ঢুকলে একজন এমপ্লয়ি সিসিটিভির নজর এড়িয়ে আগে থেকে বানিয়ে রাখা ডুপ্লিকেট পিনটা দিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়, যাতে ভিতর থেকে জন দরজা খুলতে না পারে। আর তখনই সিন্ধু মাসি ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে শুরু করে। এটার আওয়াজ বাইরে চা খেতে যাওয়া 3 জনের সিগন্যাল ছিল। সেবাস্টিয়ান জেনে বুঝে সে চেয়ারে বসেছিল যেখানে সিসিটিভি ক্যামেরা পৌঁছয় না। তবে অ্যালবার্ট আর নিনা এমনভাবে সামনে তাকিয়ে গল্প করে যাতে মনে হয় সেবাস্টিয়ান সামনে চেয়ারে বসে আছে।
সেবাস্তিয়ান উঠে তখন কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার অন করে পুরনো পাইপের মুখটা সিলিন্ডারের সাথে কানেক্ট করে নিজের জায়গায় এসে বসে পড়ে। এদিকে বেশি আবর্জনা প্লাস্টিক পুড়লে সেই সিলিন্ডারের এরিয়াটা ধোঁয়া হয়ে থাকায় কারণ নজরে পড়ে না। সেই কারণেই এমপ্লয়ি ডোনা বেশি বেশি করে স্ন্যাক্স খাচ্ছিল, যাতে বেশি করে প্লাস্টিক পোড়ানো যায়। এদিকে কিছুক্ষণ পরেই ভেন্টিলেটর দিয়ে বাথরুমে CO2 ভর্তি হতে থাকায় শ্বাসকষ্ট বাড়তে থাকলে জন অবশেষে মারা যায় এবং বাইরে ভ্যাকিউম ক্লিনারের জন্য রাজীব আর ফ্রিল্যান্সার কেউ কোনো চিৎকারের আওয়াজ শুনতেও পায় না। তারপর অন্য এক এমপ্লয়ি দরজা থেকে পিনটা খুলে নেয়। সিন্ধু মাসি ভ্যাকিউম ক্লিনার অফ করে এবং সেবাস্তিয়ান সিলিন্ডার বন্ধ করে পাইপটা আবারও বক্সের উপর রেখে বেলুনের টুকরোটা আবর্জনার মধ্যে পুড়িয়ে দেয়। এরপর তিনজন ফিরে এসে নিজের ডেস্কে বসে কাজ শুরু করে। এতক্ষণে সন্দীপের সামনে পুরোটাই ক্লিয়ার, কারণ ক্রাইম কখনোই পারফেক্ট হয় না। প্রতিটা ক্রিমিনাল তাদের অজান্তে পিছনে ফেলে যায় কোনো না কোনো ভুল। যেমন নিনার ঘুমের ওষুধগুলো, সে যদি ডক্টর প্রেসক্রাইব ওষুধ বলতো তাহলে হয়তো কোনো সন্দেহ হতো না, কিন্তু সে যেহেতু বলেনি তাই তার উপর সন্দেহ যায়। আর ফোনে সবার একই ডক্টরের কাছে যাওয়ার লোকেশন হিস্ট্রি সন্দেহকে সত্যি প্রমাণ করে দেয়। কিন্তু জনকে যারা মেরেছিল তারা অলরেডি বেঁচে থাকার শাস্তি ভোগ করছিল। বিনা দোষে যে রোগের শিকার তারা হয়েছিল গোটা জীবন সেটা বয়ে বেড়াতে হবে। শুধুমাত্র চার দেওয়ালে বন্দি থাকাটাই তাদের শাস্তি নয়। তাই সন্দীপ রিপোর্ট রেডি করে সিনিয়র অফিসারকে দেয়, যেটায় লেখা ছিল জনের বাথরুমে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, ফলে কেস বন্ধ হয়ে যায়। কিন্তু সন্দীপ নিজে একটা নতুন কেস ওপেন করে। সে ভি ফার্মের সিক্রেট লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে জনের ভাই ইভান এবং পার্টনার গিবসনও ভি ফার্মার জন্য কাজ করে। সন্দীপ ফেসিলিটির ভিতরে যাওয়ার জন্য ভি ফার্মার একটা গাড়িতে চুপচাপ ঢুকে পড়ে। অন্যদিকে গিবসন অফিসে এসে জনের জায়গায় বসে। গিবসন যেহেতু এইসবের সাথে জড়িত ছিল তাই সে টেস্টিংটা কন্টিনিউ রাখতে চাইছিল। এতে সবাই বুঝতে পারে নতুন বস কেমন হতে চলেছে। সকলে তাই কেবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, হয়তো তাদের আবার একটা নতুন কোনো প্ল্যান করতে হবে।